প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সুবাড্ডা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তো বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস অষ্টম শ্রেণীর, সেই ধারাবাহিকতায় আমরা আবার আজকে ক্লাসে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, বই খাতা নিয়ে রেডি হয়ে আছো। তো আমরা এর আগে 6টা অধ্যায় পড়ে ফেলেছি। আজকে দেখো, বইয়ের 71 পৃষ্ঠা বের করো। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে অধ্যায় সপ্তম অধ্যায় কি আছে দেখো, বাংলাদেশ। আর বাংলাদেশের আমরা আজকে পড়ব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তো এই পুরো পাঠের থেকে আমরা আজকে যে অংশটুকু পড়ব, সেই অংশটুকু পড়ে আমরা আমরা শিখতে পারবো, যা শিক্ষণফল পাবো, সেটা দেখো আমরা কী কী শিখতে পারবো। শিক্ষণফল: সরকার পদ্ধতির ধরন সংক্ষেপে বর্ণনা করতে পারবো, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ বর্ণনা করতে পারবো, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। তো তোমরা তো জানো যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। জানো এই কথাটা, যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান? হ্যাঁ, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র গঠন করতে গেলে আমাদের কি কি লাগে? আমাদের অনেক কিছু লাগে। তার মধ্যে আমাদের অপরিহার্য যে 4টা জিনিস আছে, 4টা যে উপাদান আছে, সে 4টা হচ্ছে কি? রাষ্ট্র গঠন করতে আমাদের প্রথমেই লাগবে একটা নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার এবং জনগণ। আর সরকার রাষ্ট্র গঠনের একটি অপরিহার্য উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রেরই তার নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। প্রত্যেকটা রাষ্ট্রেই আবার একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান থাকে, সেই সংবিধানের নীতিমালার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। স্বাধীনতার পর 1972 সালে নভেম্বর মাসে বাংলাদেশে সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। তো আমরা যে আজকে পড়ব, সে প্রথমেই আমরা পড়ব পার্ট 1। দেখো, সরকারের শ্রেণী বিভাগ। আমরা আজকে প্রথমে কি পড়ব? সরকারের শ্রেণী বিভাগ। আমরা একটু দেখি আমরা প্রথমে কি পড়ব। আমরা পড়ব আজকে প্রথমে পার্ট 1, সরকারের শ্রেণী বিভাগ। রাষ্ট্রের অপরিহার্য যে 4টি মৌলিক উপাদানের কথা আমি একটু আগে বলেছি, সেই উপাদানের একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন কিন্তু আবার একরকম নয়। যখন থেকে রাষ্ট্রে শুরু হয়েছে তখন থেকেই সরকারের ধরন একরকম ছিল না। যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। তাহলে কি হলো? সব রাষ্ট্রের অপরিহার্য উপাদান হচ্ছে সরকার, কিন্তু সব রাষ্ট্রের সরকারের ধরন আবার একই রকম না। এটা কি হয়েছে? যুগে যুগে সরকারের ধরন পরিবর্তন হয়েছে ও ধারণারও পরিবর্তন হয়েছে। বর্তমানকালে সরকারকে যেভাবে ভাগ করা যায়, সেই শ্রেণী বিভাগটা আমরা একটু আলোচনা করব। দেখো, তোমরা বইয়ে একটা ছক আঁকা আছে, সেই ছকটা আমরা যদি একটু বোর্ডে গিয়ে দেখি, সরকারকে আমরা কীভাবে শ্রেণী বিভাগ করতে পারি। দেখো, সরকার আচ্ছা, সরকারকে যদি আমরা আবার ভাগ করি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে গণতন্ত্র আর এদিকে কি পাচ্ছি? একনায়কতন্ত্র। আচ্ছা, এই গণতন্ত্র আবার কিভাবে পরিচালিত হয় দেখো।
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে কি প্রজাতন্ত্র। আচ্ছা, এই নিয়মতান্ত্রিক আচ্ছা দেখো, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আবার কীভাবে পরিচালিত হচ্ছে? যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি আবার এককেন্দ্রিক পদ্ধতিতে। আর প্রজাতন্ত্র পরিচালিত হচ্ছে সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার আবার যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি এবং এককেন্দ্রিক সরকার হিসাবেও পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি শাসিত সরকারও যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক হিসাবে পরিচালিত হয়ে থাকে। তো আমরা একটু বিস্তারিত দেখি। দেখো, সরকার প্রধানত গণতন্ত্র একনায়কতন্ত্র দুই ভাগে বিভক্ত। তাহলে আমরা প্রথমেই দেখেছি সরকার প্রধানত গণতন্ত্র ও একনায়কতন্ত্র দুই ভাগে বিভক্ত, দুই ভাগে ভাগ করা যায়। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে। তাহলে গণতান্ত্রিক সরকারে কিভাবে সরকার গঠিত হয়? দেখো, সার্বভৌম ক্ষমতা কী থাকে? জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশে এই ধরনের সরকার রয়েছে। অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির বা এক দলের শাসন। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে এক নায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছার দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রপ্রধানের 2 নম্বরে দেখো, রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়: রাজতান্ত্রিক সরকার ও প্রজাতান্ত্রিক সরকার। রাজতান্ত্রিক সরকার ও প্রজাতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাই হলো রাজতন্ত্র। বর্তমানে 2-1টি দেশ, যেমন সৌদি আরব এর ব্যতিক্রম, ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই। তাহলে সৌদি আরবে কি রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু আছে? কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রেই অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে, যেমন গ্রেট ব্রিটেন। অন্যদিকে জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সে সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এ ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। তাহলে যে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় সেই সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার এবং সেই সরকারের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক বলে মনে করা হয়। 3 নম্বরে দেখো, ক্ষমতা বন্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ক্ষমতার বন্টনের নীতির ওপর ভিত্তি করে কি করা যায়? গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলে এককেন্দ্রিক সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে কি বলা হয়? এককেন্দ্রিক সরকার। আর যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কি হচ্ছে? কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। 3 নম্বরে দেখো, আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা হয়। কি করা হয়? আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়: সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। একটা পদ্ধতি হচ্ছে সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল। সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থায় কি হয়? আইন বিভাগ, শাসন বিভাগ আইন বিভাগের ওপর নির্ভরশীল এবং সংসদের কাছে দায়ী থাকে।
কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার ওপর নির্ভরশীল থাকে না। তাহলে এখানে রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তাহলে রাষ্ট্রপতি কি করে? তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তাহলে গণতান্ত্রিক সরকারের যে ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির সরকার, সেখানে সংসদের কাছে দায়বদ্ধ থাকে এবং শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার সে নিজের ইচ্ছা মতো তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশ পরিচালনা করে। এরপরে আমরা দেখব পার্ট 2, বাংলাদেশের সরকার পদ্ধতি। এখন আমরা দেখব যে বাংলাদেশে কী ধরনের সরকার পদ্ধতি চালু আছে। বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশের সরকার পদ্ধতি, এখানেও দেখো বইতে একটা তোমাদের একটা চার্ট দিয়ে দিয়েছে। এখানে কি আছে দেখো, যদি আমরা বাংলাদেশটাকে মাঝখানে দেখো কি আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা একটা কি? গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা একটু চার্টটা এঁকে নেই, তাহলে আমাদের পড়তে একটু সুবিধা হবে। আমরা যদি এখানে লিখি যে গণপ্রজাতন্ত্রী সরকার, তাহলে এই সরকারের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী সরকার, বা এটার যদি আমরা নাম বলতে যাই তাহলে প্রজাতান্ত্রিক সরকার, এর নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, এটা কি ধরনের রাষ্ট্র? এটা হচ্ছে কি? গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে কি ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে? এখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, তাহলে এটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হলে এটা এককেন্দ্রিক রাষ্ট্র। আমাদের কিন্তু কোনো প্রদেশ নেই, জানো, বাংলাদেশে কিন্তু কোনো প্রদেশ নেই। আচ্ছা, এখানে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু আছে? দেখো, সংসদীয় পদ্ধতি। আমাদের দেশে কোন ধরনের আছে? সংসদীয় পদ্ধতি বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তাহলে আমাদের দেশটা হচ্ছে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এর নাম হচ্ছে আমাদের প্রজাতান্ত্রিক সরকার, এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের দেশটা কোন ধরনের দেশ, কোন ধরনের শাসন ব্যবস্থা চালু আছে? গণতান্ত্রিক রাষ্ট্র। আর এটা এককেন্দ্রিক রাষ্ট্র। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হয় বলে এটা এককেন্দ্রিক রাষ্ট্র, এবং সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু আছে। তাহলে দেখো, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। তাহলে আমাদের কোনো প্রদেশ নেই,
আমাদের যে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান, এখানে জনগণই রাষ্ট্রের মালিক মনে করতে পারে, এই জন্য যে জনগণই তাদের নির্বাচিত ভোটে যে প্রতিনিধি নির্বাচন করে সেই প্রতিনিধি সরকার গঠন করে এবং তারাই দেশ পরিচালনা করে। একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়, একটি কেন্দ্র থেকেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়, কোনো প্রদেশে কোনো বিভক্ত হয় না। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কী থাকে? নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে কি থাকে? প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি থাকে? মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তাহলে মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য কি করে? আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তাহলে দেখো, আমরা পাঠ 1-এ পড়েছিলাম সরকারের শ্রেণীবিভাগ, আর পাঠ 2-এ পড়লাম বাংলাদেশ সরকারের পদ্ধতি। তাহলে এই দুইটা পাঠ আমরা পড়ে যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমাদের মোটামুটি একটা আমরা সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। সেই ধারণার আলোকে আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিব। তোমরা খাতাটা খুলে রেডি হও, আমি একটু তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। নিয়মিত বাড়ির কাজগুলো করবে। দেখো, তাহলে প্রথমে 1 নম্বরে আছে, দেখো, রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান। আমরা কিন্তু পড়েছি এটা, রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান। দুই নম্বরে দেখো, একেবারেই মানে ছোট ছোট প্রশ্ন যা আলোচনা করেছি সে তার মধ্যে থেকে দিয়েছি। রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি? বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি? বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তো আশা করি তোমরা নিয়মিত পড়াশোনা করবে, বাড়ির কাজগুলো ঠিকমতো করবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।